শপিফাই ওয়েবসাইট অডিট কিভাবে করবেন? তো অডিট করার জন্য আপনারা কোন ধরনের টুল ব্যবহার করবেন সেটা আপনাদের আসলে যার যার ব্যাপার। সো আমি প্রিফার করি স্ক্রিমিং ফ্রগ। কারণ এই ধরনের শপিফাই ওয়েবসাইট বা বড় বড় ওয়েবসাইট যাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে, সো এই সাইটগুলো আমরা স্ক্রিমিং ফ্রগ দিয়ে ক্রল করি এবং অডিট করি। অডিট রিপোর্টটা আমরা ম্যানুয়ালি তৈরি করি। এছাড়া আপনারা ইয়ে দিয়েও করতে পারেন, এইচটিএফ দিয়েও করতে পারেন বা এসিএম রাশ দিয়েও করতে পারেন। সো স্ক্রিন ফ্রগ দিয়ে কীভাবে আমরা অডিট করবই সেটা একটু দেখাই। সো ফার্স্ট এই স্ক্রিন ফ্রগ যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করবেন, এবং ফ্রি ভার্সনে আপনারা কিন্তু 5,000 ইউআরএলের বেশি যে ওয়েবসাইটগুলো বা বড় যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু করতে পারবেন না। এটার জন্য আপনাদের পেইড ভার্সনটা লাগবে। সো এটা একটু ভারী সফটওয়্যার। আপনারা যাদের পিসির কনফিগারেশন একেবারে খারাপ তারা একটু সাবধানে করবেন আর কি। সো দেখেন, এটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ সফটওয়্যার। যারা কখনো ইউজ করেননি তাদের কাছে এটা অনেক হিজিবিজি মনে হতে পারে, কারণ দেখেন এখানে অনেক অপশন আছে, এই দিকেও অনেক অপশন আছে। সো এগুলো দেখে আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। সো ফার্স্ট এখানে ইউআরটা দিবেন। দেখেন ইউআর দেওয়ার পরে কি করবেন, এখানে অপশন আছে দেখেন যে সাবডোমিন, সাব ফোল্ডার, এক্সাক্ট ইউআরএল, অনেক কিছু আছে। সো এই সাইটটা www ডট দিয়ে শুরু, সো এটা সাবডোমিন ধরা যায়, এটা একটা সাবডোমেইন। সো আমরা এখানে ক্রল করার সময় অল সাবডোমেইনস দিব, অনেক সময় সবগুলো ইউআরএল আসে না ক্রল করার সময়। সো এটা দিয়ে আমরা এখানে স্টার্ট ক্রল করব, অর্থাৎ এই ওয়েবসাইটে যত ইউআরএল আছে, যত ধরনের সমস্যা আছে সব ক্রল করবে, এবং এখানে দেখেন যে লিস্ট আকারে এখানে সব ইউআরএল থাকবে। এবং এই সাইটটাতে দেখেন যে আহ, এই যে ওভারভিউর পর একটা অপশন আছে ইস্যুস। এইখানে মেইনলি আমরা টেকনিক্যাল ইস্যুসগুলো পাবো, এই জায়গাটাতে ইস্যুসগুলো থাকবে। এবং এখানে দেখেন যে অপশন আছে ইন্টারনাল, এক্সটার্নাল। সো ইন্টারনাল মানে এই ওয়েবসাইটের যত ইউআরএল আছে এগুলো। এখানে আবার আছে অল। সো এখানে জাভাস্ক্রিপ্ট, সিএসএস ফাইল, ইমেজ, পিডিএফ ফাইল যা আছে এখানে সবই শো করবে। সো মেইনলি আমরা এইচটিএমএল ফাইলগুলো নিয়ে কাজ করি, তার মানে হচ্ছে মেইন যে আমাদের ইউআরএলগুলো, এই যে ইউআরএলগুলো এগুলো হচ্ছে এইচটিএমএল ফাইল। সো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা যখন টেকনিক্যাল অডিট করব এখানে অল রাখবো। এক্সটার্নাল মানে এই ওয়েবসাইটে এক্সটার্নাল যে ইউআরএলগুলো আছে সেগুলো। এখানে সিকিউরিটি ইস্যুস কোনগুলোতে আছে এগুলা। সো এইগুলো আমাদের এভাবে কোনো কিছুই করা লাগবে না, এগুলো এভাবেই থাকবে। আমরা জাস্ট এখানে ইন্টারনালি রাখবো এবং এখানে অল রাখবো। সো এখান থেকে যখন 100% ক্রল হয়ে যাবে তখন আমরা এইখান থেকে যে অপশনটা আছে ইস্যুস, এইখানে আসবো এবং এইখান থেকে ডাটাগুলো এক্সপোর্ট করে নিব। সো দেখেন এই ওয়েবসাইটটা ক্রল করা 100% হয়ে গেছে। এখন কি করবেন, এখন একটা কাজ করতে পারেন যে একটা ওয়েবসাইট যদি অনেক বড় ওয়েবসাইট হয়, এই ওয়েবসাইটগুলো কিন্তু ক্রল করতে অনেক টাইম লাগে। দেখেন এখানে 3,000 প্লাস ইউআরএল দেখাচ্ছে। সো যেটা করবেন যে বড় বড় ওয়েবসাইট যখন ক্রল করবেন এখান থেকে সিম্পল একটা কাজ করবেন, সেভ অ্যাজ। সেভ অ্যাজ করে এই যে স্ক্রিন ফ্রগ স্পাইডার ক্রল ডাটা এসইও স্পাইডার যে ফাইল, এই ফরম্যাটে সেভ করে রাখবেন। এতে কি হবে, পরবর্তীতে যখন আপনার এই ফাইলটা বা এই অডিট রিপোর্টটা কখনো দরকার হয় তখন এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করলে আপনি এই ফাইলটা দেখেন, এই ফাইলটা ওপেন করতে পারবেন। সো বারবার আপনার ক্রল করা লাগবে না। সো কাজ করার ভিতরে যখন দরকার হবে এখান থেকে ওপেন করতে পারবেন। এরপর দেখেন এখানে অপশন আছে ইস্যুস। সো ইস্যুসগুলো আমরা যারা এসইও নিয়ে কাজ করি তারা ম্যাক্সিমামই জানি। যেমন এইচ 1 মিসিং। তো এটা যদি আমরা ক্লিক করি এখানে দেখেন বলতে 3টা ইউআরএল আছে যাদের এইচ 1 নাই, এই ওয়েবসাইটের এই ইউআরএলটাতে এইচ 1 নাই। তারপর একটা অপশন আছে দেখেন ওয়ার্নিং এইচ 1 মাল্টিপল, মানে এই প্রত্যেকটা পেজে একাধিক এইচ 1 আছে। কতগুলো এইচ 1 আছে এখানে দেখা যাচ্ছে, দেখেন একটা এইচ 1, দুইটা এইচ 1। সো এখানে দুইটা করে এইচ 1 আছে। সো আমরা জানি যে একটা ওয়েবসাইটের একটা পেজে অবশ্যই একটা ইউআরএল থাকবে। আবার এখানে বলতে ম্যাটা ডেসক্রিপশন মাল্টিপল। সো একটা পেজে একাধিক ম্যাটা ডেসক্রিপশন আছে। সো এগুলো মেইনলি আমাদের ইস্যুজ লিস্ট। সো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি লিঙ্কসে যাই অনেক সময়
ইন্টারনাল লিঙ্ক এরর থাকে, ইস্যু থাকে, লাইক 404 থাকে। সো 404 যে ইন্টারনাল লিঙ্কগুলো থাকে, অর্থাৎ একটা লিঙ্ক 404 কখন দেখায়, যখন একটা লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক আছে কিন্তু সেই লিঙ্কটা ডিলিট হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি ইন্টারনাল লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু কখনোই 404 ইস্যু দেখাবে না, এবং ওইটা যদি গুগলে ইন্ডেক্স থাকে। এখন 404 এর ক্ষেত্রে আমরা কি করি, যে এই ইউআরএলটা 404 হয়েছে, এটা একটা ইউআরএল যখন 404 হয় তখন আমরা ওই ইউআরএলটা কি করি, রিডিরেক্ট করে দিই। সো এটা কিন্তু রিডিরেক্ট করা যাবে না, এটা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো এখানে যদি এটা ক্লিক করে দেখেন, এই ইউআরএলটা 404 এক্সটার্নাল, মানে কোন একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করছি, তখন এক্সটার্নাল ইউআরএল 404 হয় তখন তো এটা আসলে রিমুভ করা ছাড়া কোনো ওয়ে নাই, অথবা রিপ্লেস করতে হবে যদি 404 হয়। আর যদি ইন্টারনাল হয়, অর্থাৎ এই যে আমার একটা পেজ ছিল সেটা এখন আর নেই, এটা অবশ্যই আমার কোথাও না কোথাও ইন্টারনাল লিঙ্ক আছে। সো এইটা আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই একটা ইউআরএল, লাইক আমরা এখানে একটু শর্ট করে নিই, এই একটা পেজ, এই পেজটা 404, এখন এটা কোথাও না কোথাও লিঙ্ক করা আছে, সেইটা আমরা যদি এখানে ক্লিক করি, এই যে নিচে এইখান থেকে দেখতে পারবো যে এই পেজটা কোথায় ইন্টারনাল লিঙ্ক করা আছে। স্ট্যাটাস, এই যে ইউআরএল ডিটেলসের পর এখানে আছে ইন লিঙ্কস, দেখেন এইখানে এই ইউআরএলটা অ্যাড করা আছে। কিভাবে অ্যাড করা আছে দেখেন, এখানে অ্যাঙ্কর টেক্সটও এটা আছে। সো আমাদের কাজ কি হবে, এই ইউআরএলটা প্রথমে ভিজিট করা, এই ইউআরএলটাতে যখন আমরা ভিজিট করব, করার পরে এখানে এইটা দেখব, এই অ্যাঙ্কর টেক্সটে দেখব যে আসলে এই ইউআরএলটা আছে কিনা, এবং এটা যেহেতু 404 তখন আমরা এখানে অন্য কোনো ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব অথবা এটা রিপ্লেস করে দিব। সো এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো এটা কোথায় আছে, এটা তো এখানে খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে, এইখানে প্রোডাক্ট ডিটেলসের ভিতরে গেলে হয়তো আমরা পেতে পারি। এই যে সেনসিটিভ স্ক্রিন কালেকশন, সো এই ইউআরএলটা 404 দেখছেন। সো এটা যেহেতু 404, আমরা এই প্রোডাক্টের ভিতরে যাবো, যে এডিট করে এখানে আমরা স্কিন কেয়ার কালেকশন বা এই রিলেটেড যদি কোনো কালেকশন থাকে সেই ইউআরএলটা এখানে দিয়ে দেবো, এই যে স্কিন কেয়ার কালেকশন, বা অ্যাঙ্কর টেক্সট আমরা চেঞ্জ করে দিতে পারি, যে সেনসিটিভ স্কিন কেয়ারের জায়গায় অন্য কোনো কিছু দিতে পারি। এইটাই অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস। সো যাই হোক, আমি আসলে অন্যদিকে চলে গেছিলাম। সো এখানে আমরা যখন অডিটটা করলাম, করার পরে এখন কি করব, ইস্যুতে আসবো, ইস্যুতে আসার পরে এটা এক্সপোর্ট করব। সো এই ফাইলটা আমরা এক্সপোর্ট করে নিলাম। সো এক্সপোর্ট করার পরে দেখেন এটা আসবে, এই যে। সো এটা আমরা একটু এডিট করব, চেঞ্জেস করব। এটা ফার্স্টে আমি যেটা করি, গুগল ড্রাইভে আপলোড করি, আপলোড করার পরে এটা এডিট করে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার মতো একটা পর্যায়ে নিয়ে যায় আর কি। সো দেখেন এটা আমি একটু চেঞ্জ করার ভিতর কি করছি দেখেন, যে এখানে যে ইস্যুগুলো আছে সেগুলো তো আছেই, এখানে সবগুলো ইস্যু না, এখানে কিছু জিনিস আছে ওয়ার্নিংস, কিছু আছে ইস্যু, কিছু আছে অপরচুনিটিস। সো ফার্স্ট আমি এখানে কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে একটা ইন্ডিকেট করে দিলাম যে এই জিনিসগুলো ইস্যু, যে ব্যাকগ্রাউন্ড কালার যদি এরকম লাল মতো থাকে, যদি ইয়েলো কালার থাকে তাহলে সেটা ওয়ার্নিংস, এবং যেগুলো হালকা এটা কি কালার, গ্রিন কালার এরকম থাকবে, সেটা হবে হচ্ছে অপরচুনিটিস, মানে এগুলো ইমপ্রুভমেন্ট স্কোপ আছে। এবং এখানে দেখেন আমি আরেকটা কাজ করছি, এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিছি যেগুলো অ্যাকচুয়ালি আমরা যারা এসিও এক্সপার্ট আমাদের নলেজের মতে আমরা যেটা বুঝি যে যেগুলো আসলে কোনো ইস্যু না, বা কিছু জিনিস আছে হয়তো আমরা সলভ করতে পারবো না বা সলভ করার মতো না, বা কিছু জিনিস আছে সলভ করলে অনেক ইফোর্ট দেওয়া লাগবে, তো সেই ইফোর্টের জন্য দেখা যাচ্ছে আমাদের ডেভেলপার হায়ার করা লাগতেছে, এবং সেটা যে ইফোর্ট যাচ্ছে বা যে কস্ট যাচ্ছে সেই অনুযায়ী আমরা এখান থেকে বেনিফিট পাবো না। সো এরকম কিছু কিছু জিনিস আমি বাদ দিয়ে দিছি। এবং এখানে দেখেন যে এই কলামটা থেকে আমি কি করছি,
ইস্যু টাইপ এখান থেকে যদি আমি সর্ট করে নিই তাহলে দেখেন যে এখানে দেখাবে যে এই জিনিসগুলো আমাদের ইস্যুস, এরপরে এই জিনিসগুলো আমাদের অপরচুনিটি, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্নিং। সো এগুলো আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিছি সিম্পলি। তো এখান থেকে আমি আগের মতো করি আর কি, যেভাবে ছিল। সো এটা হচ্ছে আমাদের অডিট রিপোর্ট বলতে পারেন, সিম্পল একটা অডিট রিপোর্ট। এখন এখানে দেখেন আমাদের তো এই জিনিসগুলোই ছিল, এই ডাটাগুলোই ছিল। তো আমি একটু আপনাদের ব্যাখ্যা করি, আপনারা বুঝবেন যদিও, যাদের মোটামুটি এসিও নলেজ আছে। সো এখানে মেটা ডেসক্রিপশন বলতেছে আউটসাইড অফ হেড, হেড কোড যেটা থাকে এইচটিএমএল কোড হেড, এই হেডের বাইরে মেটা ডেসক্রিপশন চলে গেছে। এর এফেক্টেড পেজ কতগুলো? 8গুলো, 8টা। সো এই যে 8টা পেজ যেটা এফেক্ট হয়েছে, এই জিনিসগুলো আমাদের এখন এখানে নিয়ে আসবো। সো এখানে আমি কি করছি, একটা শিটে অ্যাড করছি এবং সেটার নাম দিছি সেম এই নাম, যে মেটা ডেসক্রিপশন আউটসাইড হেড, এবং এইখানে আমি যে ইউআরগুলো এফেক্ট হয়েছে সেগুলো আমি এখানে দিছি। সো এটা কিভাবে নিয়ে আসছি দেখেন। সো এইখানে আমরা যদি রিপোর্টটাতে যাই, দেখেন যে এই যে মেটা ডেসক্রিপশন আউটসাইড হেড, এই যে 8টা পেজ এফেক্টেড হয়েছে। সো এখানে আমি যখন ক্লিক করছি তখন আমার এখানে কিন্তু 8টা পেজের লিস্ট চলে আসছে। এখান থেকে জাস্ট আমি সিম্পলি কি করছি, এক্সপোর্ট করছি, ওপেন অ্যান্ড সেভ করছি আর কি। এটা অলরেডি আমার ইস্যু আছে যার কারণে ওয়ার্নিং দেখাচ্ছে। সো এখান থেকে আমি কি করছি, এই জিনিসগুলো কপি করছি, কপি করে কোথায় রাখছি, আমাদের যে রিপোর্ট শিটটা ছিল এই ট্যাবটাতে রাখছি, এই যে। সো এরপর আরেকটা ইস্যু আছে দেখেন, ইউআরএল আপার কেস। তো এটার জন্য আমি আরেকটা ট্যাব নিছি, এখানে লিখছি ইউআরএল আপার কেস, এই নাম নিছি ট্যাবটার জন্য। এবং এই ইউআরএলগুলো আমি এখান থেকে কি করছি, এক্সপোর্ট করে নিছি। এখানে ইউআরএল আপার কেস, এই যে এই যে ইউআরএল আপার কেস। সো এখান থেকে কি করছি, এখান থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট করে এখান থেকে সেভ বা সেভ অ্যান্ড ওপেন করলে এই ডাটাগুলো চলে আসবে। এটা এখান থেকে কপি করছি, এই যে। সো এটা এখান থেকে কপি করছি, কপি করার পরে এই ট্যাবটাতে সাজাইছি। সো এভাবে যতগুলো ইস্যু আছে প্রত্যেকটার জন্য একটা করে ট্যাব নেবেন এবং এই ট্যাবগুলোতে কপি করে নিয়ে এসে রাখবেন। এবং প্রত্যেকটি ট্যাবের শেষে একটা অপশন দিবেন স্ট্যাটাস, এবং যদি অপশন থাকে যে আগে কি অবস্থায় ছিল সেটা একটা স্ক্রিনশট নেবেন, এবং পরে কি করছেন আপনি, কি ইমপ্রুভ করছেন বা কি ফিক্স করছেন সেটা স্ক্রিনশট এখানে দিবেন এবং এখানে দিবেন স্ট্যাটাস। সো প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে রাখবেন, এবং যখন কাজ শেষ হবে সেটা ক্লায়েন্টকে পাঠাবেন। অনেক সময় ক্লায়েন্ট বুঝবে না, ক্লায়েন্টের যদি এসইও নলেজ না থাকে সেক্ষেত্রে একটা মিটিং করবেন এবং মিটিং করে আপনি ক্লায়েন্টকে বোঝাই দিতে পারেন যে এই এই বিষয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ক্লায়েন্ট বুঝতে বুঝতে পারে না। সো এটা তখন ফিক্স করবেন না, যখন একটা ক্লায়েন্ট শুধু অডিট রিপোর্ট চাবে তখন আপনাদের তো স্ট্যাটাস রাখার দরকার নেই। এভাবে একটা মেইন ফাইলটা বানাবেন ইস্যুর, এরপরে প্রত্যেকটা এইভাবে একটা একটা করে ট্যাব বা শিট অ্যাড করবেন এবং এখানে ইস্যুগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে এই রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন এবং বলবেন যে এটা যদি এক্সপ্লেন করতে হয় তাহলে একটা মিটিংয়ের আয়োজন করতে পারো, অথবা এটা যদি ফিক্স করার দরকার হয় আমি এগুলো ফিক্স করতে পারবো। সো এমন কোনো ইস্যু দিবেন না যেটা মেজর না কিন্তু ফিক্স করতে অনেক ঝামেলা হবে, বা যেটা ফিক্স করলেও খুব একটা এসইও বেনিফিট পাওয়া যাবে না। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ।